নমস্কার বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা গাড়ি নিয়ে কীভাবে কলকাতা থেকে দুর্গাপুর, আসানসোল আর রানীগঞ্জ হয়ে বরন্তী লেকের পাশে অবস্থিত এই সুন্দর লেক হিল রিসর্টে এসে উঠলাম। এই রিসর্টটা দেখতে কেমন, কোন জায়গায় অবস্থিত আর এখানে থাকতে কত টাকা আপনার খরচ করতে হবে সেই সব কিছু। আর এই পর্বে আপনাদের জন্য আছে এখানকার খাওয়া দাওয়া কেমন, এই রিসর্টে কি আপনারা করতে পারবেন, এই রিসর্ট থেকে আশেপাশে কোন কোন জায়গায় ঘুরতে পারবেন, এই সমস্ত ইনফরমেশন। তো বন্ধুরা, আমি পল্লব আপনাদের স্বাগতম জানাই আমার এই চ্যানেল সামওয়্যার অন আর্থে। আর চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি আমাদের নতুন এই অ্যাডভেঞ্চারের পথে। আলু ভাজা তো যেখানেই খাও যেমনই খাও, আলু ভাজা সেরাই। তো মোটামুটি লাঞ্চে আছে হচ্ছে ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি আর মাছের ঝোল, সাথে এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটা লেবু আছে এখানে এক্সট্রা, কিন্তু দাম 30 টাকা হবে না। উফ, এমন একটা লাঞ্চের পর তো একটু ঘুমটাও দরকার নাকি? কিন্তু না, আজকে আর বিশ্রামের সময় নেই। পেট একেবারে পরিপূর্ণ আর এখন মন ভরানোর পালা। ঠিক করলাম কাছাকাছি কিছু জায়গা ঘুরে নেওয়া যাক। আর যেহেতু পাঞ্চেত ড্যাম কাছে আছে, তাহলে না হয় সেটাই দেখে আসি। পাঞ্চেত ড্যামে পৌঁছেই যেন চোখ আটকে গেল। বিশাল জলরাশি, একেবারে আকাশের মতো নীল। দূরে পাহাড়ের ছায়া পড়েছে জলে, আর বাতাসে কি শীতল স্পর্শ। মনে হচ্ছিল এতক্ষণ ধরে এই সফরের প্রতিটি ধুলো মাটির ক্লান্তি এক নিমেষে উড়ে গেল। জলের ওপর সূর্যের আলো এমনভাবে খেলা করছিল যেন সোনার মাছেরা জলে লাফিয়ে লাফিয়ে হাসছে। চারপাশটা এতটা নিস্তব্ধ আর প্রশান্ত, মনে হচ্ছিল সময় থমকে গেছে। একপাশে কিছু নৌকো বাঁধা, দু একটা ধীরে ধীরে জলের বুকে এগিয়ে যাচ্ছে। কিছু মানুষ চুপচাপ বসে আছে, কেউ মাছ ধরছে, কেউ বা প্রকৃতির সৌন্দর্য গিলে খাচ্ছে চোখের সামনে। আমরাও গাড়ি থেকে নেমে ধীর পায়ে হাঁটতে লাগলাম ড্যামের ধারে। বাতাসে একটা ঠান্ডা ছোঁয়া, সূর্যটা ধীরে ধীরে নেমে আসছে দিগন্তের দিকে, আর তার আলোর ছটায় পুরো পাঞ্চেত যেন সোনালি রঙের রাঙা হয়ে উঠেছে। একটা বড় পাথরের উপর বসে পড়লাম, শুধু দেখলাম আর অনুভব করলাম যে এখানে কোনো শব্দ নেই, শুধু বাতাসের ফিসফিসানি, জলের মৃদু ঢেউ আর মনকে প্রশান্ত করে দেওয়া নিস্তব্ধতা। এমন কিছু জায়গা আছে যেগুলো ভাষায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। পাঞ্চেত ড্যাম ছিল ঠিক তেমনই এক জায়গা। মনে মনে ভাবলাম এই সফর, এই মুহূর্ত, এই শীতল বাতাস সব কিছু স্মৃতির পাতায় লিখে রাখবো, যাতে যখনই ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠি, চোখ বন্ধ করলেই এই শান্তির অনুভূতিটা ফিরে আসে। ফিরে চললাম রিসর্টের দিকে। আজ সন্ধ্যের প্ল্যান বোনফায়ার আর বারবিকিউ। আগুন জ্বলতেই পুরো পরিবেশ গেল বদলে। পোড়া কাঠের গন্ধ আর সিজলিং চিকেনের সুগন্ধ সব মিলিয়ে এক পরিপূর্ণ আনন্দ। খাওয়ার সঙ্গে চলল মজার কাহিনী, গল্প, নাচ আর গান। কাল কি অপেক্ষা করছে কে জানে, কিন্তু এই রাত, এই উন্মুক্ত হাসি, এগুলো চিরকাল আমাদের সঙ্গে থাকবে। গুড মর্নিং এভরিওয়ান। তো আবার পরের দিন সকালের এখন এই অবস্থা দেখছো। বাইরেটা দেখো একবার। কিছুক্ষণ আগে তো আরো অনেক বেশি কুয়াশা ছিল, এখন তাও অনেকটা বেটার হয়েছে। কোনো ভিজিবিলিটি ছিল না কিছুক্ষণ আগে, তাই জন্য বাইরে বেরিয়ে কিছু ভিডিওই করতে পারিনি, কিছুই করতে পারিনি। এখন ভিজিবিলিটিটা এসছে, তা একটুখানি দূরে অবধি দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে এখান থেকে সামনের ওই সিম্পল ফুল গাছগুলো দেখা যাচ্ছিল না।
যখন ভোরবেলা ঘুম থেকে উঠেছি, ঘরের মধ্যেই ছিলাম, অত কুয়াশার মধ্যে বের হইও নি। চারিদিকের অবস্থা খুবই খারাপ ছিল। ওখানে কিছু একটা টেন্ট বানানো হচ্ছে এগুলি। আর একটা জিনিস দেখাবো, দাঁড়া। এটা আজকে সকাল সকাল আমাদের দিয়ে গেছে। এটা ছিল হচ্ছে খেজুরের রস। এখন একটুখানি হালকা হালকা দেখতে পাচ্ছ ফেনা হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে বলে। এখন বাজে 9:18 বাজে এই মোমেন্টে, তো একটু বেলা হয়ে গেছে বলে। বাট এটা এখনো খাওয়ার মতো ভালো আছে, এখনো খাওয়ার মতো আছে। একটু বাদে আর খাওয়া যাবে না, তো তাড়াতাড়ি শেষ করে ফেলছি। খেতে অসাধারণ সুন্দর, এই ন্যাচারাল জিনিস, একদম নেচারের মধ্যে থেকে খেতে ভোর ভোর একদম শরীর মন চাঙ্গা করে দেয়। তো এখন মোটামুটি খাওয়ার টাইম হয়ে গেছে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্ট খেতে যাব, তার আগে একটুখানি বাইরের এই মজাটা নিয়ে নিই। চারিদিকে এখনো কুয়াশা, দূরের ওই পাহাড়টা দেখা যাচ্ছে না এখনো, বরন্ত লেকও দেখা যাচ্ছে না। লেকের উপর পুরো কুয়াশা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এই জায়গাটাতে অ্যাকচুয়াল এন্ট্রি এই রিসর্টটার। মোটামুটি ভালোই বড় রিসর্ট এটা। গেটটা একটু দূরে। কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে দেখো এখানে। বাহ, কি ফুল এগুলো! কি সুন্দর ফুল এগুলো! কি ফুল কিছু যদি জানো এই ফুলটা কি, তাহলে একটু কমেন্টসে লিখো। এটা কি ফুল বুঝতে পারছি না, ফার্স্ট টাইম দেখছি এই ফুলটা। গুড় নিয়ে এসছো? ঠিক আছে, যাও আসছি। তো এই দাদা সকালবেলা আমাদের ওই খেজুরের রসটা দিয়ে গেছিলেন। তো উনি এখন আবার, ওনাকে বলেছিলাম যে গুড় নেব আমরা, তো উনি গুড়ও নিয়ে এসছে। নলেন গুড় আর পাটালি গুড় দু রকমই বলেছিলাম। দেখি কেমন এই গুড়ের কোয়ালিটি। খেজুরের রসটা তো অসাধারণ ছিল, পুরো একদম ন্যাচারাল। গুড়ের কোয়ালিটিটা দেখে তারপরে আমরা গুড়ও নেবো তার থেকে। তো ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে পুরি, সবজি আর একটা মিষ্টি। মিষ্টিটার নাম কি দাদা? মৌচাক। আছে। সকালটা শুরু হলো একদম রাজকীয় ব্রেকফাস্ট দিয়ে। গরম গরম লুচি, সবজি আর সাথে 1 কাপ ধোয়া ওঠা চা। এমন সকালে মন খারাপ করা মানায় না, কিন্তু হোটেল চেক আউট করতে গিয়ে একটু মন খারাপ লাগছিল ঠিকই। এই জায়গাটা যেন আমাদের আপন করে নিয়েছিল। তবে ট্রিপ তো এখানেই শেষ নয়। আমরা ঠিক করলাম কাছেই একটা লোক গুড় বানায়, তো তার জায়গাটা দেখে আসি। এমন সুযোগ কি ছাড়া যায়? তোমাদের একটা মজার জিনিস দেখাই, জানি না তোমরা সবাই এক্সপিরিয়েন্স করেছো কিনা। এইখানে একটা কাজ হচ্ছে, বাবা অসাধারণ গন্ধ। তো এখানে নলেন গুড় তৈরি হচ্ছে। এই গুড়টাই আমি কিনছি ওখানে। আমি খেয়েও দেখলাম, টেস্ট করে দেখলাম, যথেষ্ট ভালো গুড়টা, একদম ফ্রেশ, সামনে তৈরি হচ্ছে সেই গুড়টা। এখন কিনবো, কিনে বাড়ি নিয়ে গিয়ে খাবো। কেমন লাগে ফিলিংটা বলো? দোকান থেকে তো অনেক গুড় কেনা হয়, অনেক কিছু কিনে, সেই জিনিসটাকে আমরা খাই, সেটা কতটা আসল কতটা নকল বুঝি না। কিন্তু এই গুড়টা খাওয়ার পরে মনে হচ্ছে না, এটাতে রনেস আছে। অসাধারণ। কিভাবে গুড় তৈরি হয় সেটা দেখো ভাই। এই গুড়টা যখন তৈরি করছো, এটা কি ডাইরেক্ট তোমার রসটা ফেলে তার সেটাকে জাল দিচ্ছ?
তার সাথে কিছু মেশাতে হয় আরো ফার্মেন্ট করবার বা কিছুর জন্য? হ্যাঁ, চিনি। ও, চিনি চিনি কতটা রেশিও তোমরা মেশাও? মিষ্টিতে মেশায়? এমনি দোকান থেকে কেনা যে চিনি সেই চিনি মেশাও নর্মাল? হ্যাঁ, তো বোঝা গেল যে কোনো গুড় হলেও তাতে একটু চিনি থাকে। তো ওই যে আমাদের কনসেপ্ট জ্যাগরি ইজ হেলদিয়ার দেন সুগার, কনসেপ্টটা পুরোপুরি ঠিক না। মানে আমার এতদিন তাই কনসেপ্ট ছিল, জ্যাগরি মানে খুব হেলদি জিনিস খাচ্ছি, আর সেটা না, এতেও চিনি থাকে। আর এইখানে আমরা সবাই এখান থেকে এখানে গুড টেস্টিং হচ্ছে। রোহন ভাই कैसा लगा ये वाला? This is real deal. हाउ इज इट? हाथ वहाँ पे है। पिछला वाला ट्राई हाथ वहाँ किए पे थे? धो सकते हो। उधर वाला हाथ वहाँ पे धो सकते हो। वो चीन का कैन है। এখানে আমাদের সবার গুড় প্যাক आधा भी হচ্ছে ले सकते हैं। এরকম ভাবে। 500 भी ले सकते এখানে এই দাদা থাকে এখানে গুড় বানায়। किलो ले ही लेता हूँ। 1.5 किलो वाली लो। অসাধারণ। আর ওইখানে আমাদের অনির্বাণ বসে আছে, নেচারের মজা নিচ্ছে। নিচে নেমে আরো নিচে নামা যাবে কিন্তু। হ্যাঁ, তোমার কাছে সাদা পাটালি আছে গো? সাদা আছে? সাদা কত করে? এটা একই দাম। জলাশয়ের দিকে ধীরে ধীরে নেমে এলাম, কারণ মন যেন আমাকে টানছিল। কাল রাতটা কাটিয়েছিলাম ঠিক এই লেকের উল্টো পাড়ে, দূর থেকে দেখেছি এর মায়াবী সৌন্দর্য। আর আজ চেক আউট করার পর বিদায় নেয়ার মুহূর্তে দাঁড়িয়ে আছি লেকের এই পাশে। যেন শেষবারের মতো কাছে থেকে অনুভব করতে চাইছি এর শীতল স্পর্শ, এর নিঃশব্দ ভাষা। এই লেক যে শুধু জল নয়, এ যেন আমার মনের এক আয়না। অজানা এক গ্রামের পথে যাত্রা শুরু করলাম। মাটির রাস্তা, দুই ধারে সবুজ গাছপালা, পাখির ডাক, সব কিছুতেই যেন প্রকৃতির ছোঁয়া। মনে হচ্ছিল এই রাস্তা যেন আমায় কোথাও এক অজানা জগতে নিয়ে যাবে। কিন্তু তখনই মনে পড়ল গাড়ির টায়ারটা তো কাল পাংচার হয়েছিল, আর তাই রাস্তার এক ধারে ছোট্ট মেকানিক শপ দেখে থেমে গেলাম। দোকানের সামনে রাখা সরঞ্জাম, আর পাশেই এক বৃদ্ধ টায়ারে হাত চালাচ্ছেন। মনে হলো এই সরল জীবনের গল্পগুলো হয়তো আরও বেশি গভীর, আরও বেশি জীবন্ত। কালকে থেকেই খুব টায়ারটা ডিস্টার্ব করছিল আমার। বাদিকে পিছনে টায়ারটা বারে বারে হাওয়া বেরিয়ে যাচ্ছিল, তো আমি বারে বারে হাওয়া দিয়ে করছিলাম। আজকে তাই জন্য একটা জায়গায় টায়ার পাঞ্চার রিপেয়ারের জায়গা পেয়েছি অপশন, তবে সুন্দর জায়গা। এই জায়গাটা দাঁড়িয়ে পাঞ্চারটা রিপেয়ার করে নিই এরকমভাবে। গাড়ির চাকা পাংচার হওয়াতে সবার মধ্যে একটু বিরক্তি এসেছিল ঠিকই, কিন্তু চাকা মেরামত হওয়ার পর আবার যখন পথ ধরলাম, সেটা ছিল গড় পঞ্চকোটের দিকে। মনে হলো যেন প্রকৃতি আমাদের একটা নতুন করে সুযোগ করে দিয়েছে ভাবার জন্য। গোবাগ নামে একটা ছোট্ট গ্রাম দিয়ে যাচ্ছিলাম। সরল মাটির গন্ধ মেশানো পথ, আর পাশ দিয়ে ছোট ছোট ঘর। গ্রামবাসীরা কেউ মাঠে কাজ করছে, কেউ বা চা তলাতে গল্পে মশগুল। সেই সরল জীবনযাত্রা দেখে মনের ভেতর একটা অদ্ভুত শান্তি এলো। মনে হলো জীবন তো আসলে এমনই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা কি করছি ঠিক? আমাদের জীবন এখন যেন কেবলই জিনিসপত্র, দামি গাড়ি, বড় বাড়ি, আরও অনেক কিছু নিয়ে ব্যস্ত। এই গ্রামবাসীদের দেখলাম যাদের কাছে হয়তো অনেক কিছু নেই, কিন্তু একটা আনন্দ আছে, মাটির সঙ্গে একটা গভীর সংযোগ আছে। আর আমরা কি সেই শিকড়কে ভুলে যাচ্ছি না? আজ গোবাগের এই পথ দিয়ে যেতে যেতে মনে হলো আমাদের অনেক কিছু আনলার্ন করতে হবে। যেটা ভুলে গেছি সেটা নতুন করে শেখার সময় এসেছে। প্রকৃতি, সম্পর্ক আর জীবনের আসল অর্থকে আবার অনুভব করার সময় এসেছে। গড় পঞ্চকোট আমাদের গন্তব্য ঠিকই, কিন্তু এই গোবাগের পথে আসল গন্তব্য যেন পাওয়া গেল নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগের মধ্যে দিয়ে। বন্ধুরা, এই যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, এটা ইন্ট্রোস্পেকশনের একটা সুন্দর অধ্যায়। গাড়ি পার্ক করে আপাতত এখন তো যাওয়ার পালা।
কোথায় কি আছে একটু দেখবো ঘুরে আশপাশটা। আর এই দিকে দেখো সমস্ত দোকানে কত রকম মুখোশ সেল হচ্ছে, তো বড় বড় সব ছৌ নাচের মুখোশ। না ধরো কি সুন্দর। এই ঝুড়ি টাইপ। বন্ধুগণ, আজ আপনাদের নিয়ে চলেছি এক অতীতের জগতে, যেখানে প্রকৃতি আর ইতিহাস এক অপূর্ব সুরেলা মেলবন্ধনে মিলে গেছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার গহীনে রয়েছে গড়পঞ্চকোট, একসময় প্রাচীন রাজ্যের ধ্বংসাবশেষ। কালের খাজে চাপা পড়া এই মন্দিরগুচ্ছ আমাদের জানা ইতিহাসের এক মহাকাব্য। গড়পঞ্চকোটের মন্দিরগুচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য হল পঞ্চরত্ন মন্দির। 5টি চূড়ায় শোভিত এই মন্দির যেন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। প্রতিটি চূড়ার নকশা এতটাই সূক্ষ্ম আর নিখুঁত যেন প্রতিটি ইট কথা বলছে রাজবংশের গৌরবগাথার। মন্দিরের চারপাশে পাথরের কারুকার্য যেন জীবন্ত, যা আপনাকে কয়েকশো বছর আগে নিয়ে যাবে। আর আছে জোর বাংলা মন্দির। কি আশ্চর্য মন্দিরের গঠন! দেখে মনে হয় যেন দুটো বাংলো একসাথে জোড়া দেয়া হয়েছে। এই মন্দিরের প্রতিটি দেওয়ালে খোদাই করা রয়েছে পুরাণের গল্প, যা তখনকার সমাজ আর সংস্কৃতির ছবি তুলে ধরে। এমন নিখুঁত নকশা আর ধৈর্যের পরকাঠা আজ এখনকার দিনে প্রায় অবিশ্বাস্য বলে মনে হয়। কিন্তু বন্ধুরা, এই মন্দিরগুলো শুধুই স্থাপত্য নয়, এগুলো এক একটা স্মৃতি। মল্ল রাজাদের গৌরবময় দিনগুলো যেন এই মন্দিরের দেওয়ালে অমর হয়ে আছে। অথচ সময়ের আঘাতে এই গড়পঞ্চকোট একদিন পরিণত হয় ধ্বংসাবশেষে। প্রকৃতির রুদ্ররূপ এবং মানব তাণ্ডবের সব কিছু মিলে ইতিহাসের এই অংশকে চাপা দিতে চেয়েছিল। তবু গড়পঞ্চকোট আজও দাঁড়িয়ে আছে, যেন বলছে আমরা অতীতের সাক্ষী, আমাদের ধ্বংস করা যাবে না। যতদিন পৃথিবী থাকবে আমাদের গল্প শোনা হবে। তাহলে কি, চলুন এই গৌরবের ইতিহাস আর প্রকৃতির অপূর্ব রূপকে নিজের চোখে দেখে আসি। গড়পঞ্চকোট আমাদের ডাকছে অতীতকে নতুন করে জানার জন্য, নতুন করে দেখার জন্য। বন্ধুরা, এই ইতিহাস আমাদের গর্ব। আসুন আমরা একে আরও ভালোভাবে চিনে নিই। খালি এই জিনিসটা দেখো, এখানে এটা একটা এখানে একটা মন্দির আছে যে, আর চারদিকে একটু ভাঙা ধ্বংসস্তূপ। বেশ অনেকটা পুরো জায়গাটাই কোন একটা হ্যাঁ গড়পঞ্চকোটের রাজার গড় ছিল এই পুরো এরিয়াটাই। তার মধ্যে থেকে একটা সব থেকে যেটা আমার নজর কাড়লো সেটা হচ্ছে এই মূর্তিটা। এখনো অবধি বহাল তবিয়তে মূর্তিটা বেঁচে আছে। আর এই মূর্তিটার পেছনে এই জায়গাটা দেখো, এটা একটা বসার টাইপের ছিল মনে হচ্ছে, চেয়ার টাইপের সিস্টেম একটা দেখো পেছনে, যেটা ভেঙে গেছে এখন, একটু চেয়ার টাইপের সিস্টেম আছে। আর আর এইখান দিয়ে ভেতরটা এটা পিকুলিয়ার ভাবে এখানটা বসার মতো, আর পিকুলিয়ার ভাবে এখানে গর্ত রয়েছে দুখানা সামনে রয়েছে। তাহলে এটা দিয়ে ভরসা দিয়ে খোঁচা মারতো বাইরের, হতে পারে ফাঁকাত ফেলে ওই ভেতর দিয়ে খোঁচায় না আগেকার দিনে। আমার আরো একটা জিনিস মনে হচ্ছে, দুটো হাত দেখো এরকম করা রয়েছে তো, এইখান দিয়ে তুমি যদি অনেকটা তেল ফেলো এখানে সলতে দিলে হাতের মধ্যে প্রদীপ জ্বলছে একটা ফিল আসবে। পুরো সেই ফিলটাই লাগছে। হ্যাঁ এই পুড়েছে, দেখ ফ্লেম থাকলে এটা পুড়বে। আরে সেই এর পোড়ার দাগ তুমি এখন থোড়ি না বুঝতে পারবে। এর পোড়ার দাগ 1000 বছর আগের পোড়ার দাগ। এটা এতদিনে এর উপরে রং করা হয়েছিল, এই দেখো না সাদা ছিল, হ্যাঁ কিছু করা ছিল, ওগুলো সব উঠেছে। এটা একদম ভেতরে সিমেন্টের লেয়ার। কবেকার সলিড বলতো, এতদিন উইদাউট মেইনটেনেন্স, এত ঝড় জল সব বয়ে গেছে, কিচ্ছু হয়নি।
এখনো শেপটা পুরো রয়েছে। শেপটা পুরো যদি একটুখানি আমাদের গভর্নমেন্ট থেকে জিনিসটাকে একটু ইয়ে করতে প্রিজার্ভ করতো, এটা তো নিয়ে যাওয়ার জিনিস। হ্যাঁ নিয়ে গিয়ে মিউজিয়ামে রাখার মতো জিনিস তুললেও না। আমার মতে পুরো জিনিসটাকে, এই যে এতটা খারাপ অবস্থা, এটা কিন্তু একদিনে হয়নি, না। অনেকদিন টাইম লেগেছে। এইটা হ্যাঁ অন্যান্য স্টেটে কত প্রিজার্ভ করে রাখা হবে, তুমি এমপির কথা ভাবো, হ্যাঁ, এটা কিছুই করার। কিচ্ছু প্রিজার্ভ করে না। আমাদের এটা যেরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে, কত সুন্দর ডিজাইন, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। ওইদিকে মন্দিরটা সব পিলার সোজা, একটা পিলার কেমন বাঁকা টাইপের, মানে ওটা দেখে মনে হচ্ছে ওটা তোমার ন্যাচারালি মানে ওই ইয়ের থেকে বেঁকে যায়নি পিলারটা, আচ্ছা ওটা বাঁকিয়ে তৈরি করা ফর সাম রিজন, ওকে এরকম টাইপের ব্যাপার। বন্ধুগণ, গড় পঞ্চকোট মানেই শুধু প্রাচীন মন্দির আর নিস্তব্ধ ধ্বংসাবশেষ নয়, এর মাটির প্রতিটি কণা একসময় দেখেছিল এক ভয়ঙ্কর রাত, যা আজও সময়ের আড়ালে রয়ে গেছে। শুনুন সেই রোমাঞ্চকর কাহিনী। কথা সেই 1740 সালের। গড় পঞ্চকোট তখন ছিল মল্ল রাজাদের গৌরবময় রাজধানী। চারিদিকে জাঁকজমক, রাজপ্রাসাদ, মন্দিরের ঘণ্টাধ্বনি, সব মিলে যেন এক স্বর্গীয় স্থান। কিন্তু হঠাৎ এক অন্ধকার রাত্রে সেই শান্তির রাজ্যে নেমে আসে মৃত্যুর ছায়া, বর্গী হামলা। হ্যাঁ, সেই বর্গীরা যারা ছিল ভয়ঙ্কর ও নির্মম। তারা একদিন গোপনে পাহাড়ের পথ ধরে গড় পঞ্চকোট প্রবেশ করলো। চারিদিকে শুধু আগুন আর তলোয়ারের ঝনঝনানি। রাজপ্রাসাদ থেকে মন্দির সব কিছুই ধ্বংস হয়ে গেল সেই রাতেই। শুনেছি মল্ল রাজাদের সৈন্যরা প্রাণপণ লড়াই করেছিল। মন্দিরের চূড়ায় দাঁড়িয়ে ঢোল বাজিয়ে এক সৈন্য শেষ পর্যন্ত রাজ্যের মানুষকে সতর্ক করে গেছিল। কিন্তু বন্ধুগণ, বর্গীদের তাণ্ডবের কাছে সেই প্রতিরোধ টেকেনি। মল্ল রাজাদের গোপন সিঁড়ি দিয়ে রানী আর রাজপুত্ররা পালাতে সক্ষম হন, কিন্তু রাজা, তিনি তার সেনাদের সঙ্গে শেষ পর্যন্ত লড়ে শহীদ হন। শোনা যায় সেই রাতের আর্তচিৎকার আজও পাহাড়ের হাওয়ায় মিশে আছে। রাতের অন্ধকারে যখন মন্দিরের ধ্বংসাবশেষের পাশে দাঁড়াবেন, মনে হবে যেন কারো কান্নার আওয়াজ ভেসে আসছে দূর থেকে। এই গল্প সত্যি কি মিথ্যা তা কে জানে, কিন্তু গড় পঞ্চকোট আজও সেই রাতের সাক্ষী। আপনি যদি কখনো সেখানে যান, মনে রাখবেন এই জায়গা শুধুই ইতিহাস নয়, এটি এক আতঙ্ক আর বীরত্বের মিশ্রণ, যা আপনাকে সময়ের সঙ্গে এক ঘোরে নিয়ে যাবে। গড় পঞ্চকোট ছেড়ে যেতে ইচ্ছেই করছে না একদম। প্রকৃতির এই শান্তি, পাহাড়ের কোলে হারিয়ে যাওয়ার এই অনুভূতি, সব কিছু যেন মন থেকে যেতে চাইছে না। তবু ফিরতে তো হবেই। গাড়িটা ছোট ছোট গ্রামের সরু রাস্তা ধরে এগোচ্ছে। দুপাশে মাঠের মাঝে পাকা ধানের সোনালি ঢেউ। মাঝে মাঝে তাল গাছগুলো যেন হাত তুলে চাইছে বিদায় জানাতে। মনটা একটু ভারী লাগছে ঠিকই, কিন্তু তার মধ্যেও এক রাস আনন্দ জমে আছে, কারণ আমরা এই সৌন্দর্যটাকে দুহাত ভরে উপভোগ করতে পেরেছি। এদিকে পেটের অবস্থা কিন্তু অন্য কথা বলছে। গড় পঞ্চকোটের বাতাস খেয়ে আর কতক্ষণ থাকা যায়। ঠিক করলাম সোজা আসানসোল পর্যন্ত গাড়ি থামাবো না। সেখানে একটা ভালো রেস্টুরেন্ট পেলে তবেই বিশ্রাম। আর সেই অপেক্ষা যেন সার্থকও হলো। রাস্তার ধারে এক মনোমুগ্ধকর রেস্টুরেন্ট, ঝকঝকে পরিষ্কার, আর ভেতরে ঢুকতেই যেন এক আলাদা প্রশান্তি। ফাইনালি লাঞ্চ করতে এখন মেনু এসছে। তো আমি নিয়েছি পনির প্লাস ওই কালকের ডিনারটা করো না। হ্যাঁ, এটা পনির কি হলো? পনির মশলা, পনির বাটার মশলা। ওইদিকে ওদের এখন আসেনি, ওইদিকে ভেজ বিরিয়ানি নিচে। বাই দ্য ওয়ে, এটা পিওর ভেজ রেস্টুরেন্ট। কালকে আমাদের অনেক চিকেন খাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে ভেজই খাবো। তো বন্ধুরা, আজকের অভিযানের এখানেই শেষ। আমরা এবার ঘরের পথে রওনা দিলাম।
স্মৃতির ঝুড়িতে ভরে নিলাম অসাধারণ কিছু মুহূর্ত, নতুন অভিজ্ঞতা আর আনন্দের ঝলক। প্রতিটি যাত্রা যেমন শুরু আছে তেমনি তার এক সুন্দর সমাপ্তিও থাকে। কিন্তু এটুকুই শেষ নয়, আমরা খুব শীঘ্রই ফিরে আসব নতুন অ্যাডভেঞ্চার, নতুন গল্প আর দারুণ সব অভিজ্ঞতা নিয়ে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কোন মুহূর্তটা তোমাদের সবথেকে ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, কারণ সেরা কিছু জিনিস এখনও আসার বাকি আছে। দেখা হবে খুব শীঘ্রই নতুন এক